সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মাননীয় মন্ত্রী জনাব ফখরুল ইসলাম আলমগীর, মাননীয় মন্ত্রী প্রফেসর ডাক্তার AZM জাহিদ হোসেন এমপি, মাননীয় প্রতিমন্ত্রী ডাক্তার MM মোহিত এমপি, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সম্মানিত সকল সদস্যবৃন্দ, বিশিষ্ট সম্মানিত চিকিৎসকগণ এবং বাংলাদেশের 64টি জেলার 503টি উপজেলার 4599টি ইউনিয়নের 90,049টি গ্রামের ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন স্থানে আমাদের চিকিৎসক ভাই ও বোনেরা, সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের 37তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সকল সদস্য, দেশের চিকিৎসক সমাজ ও শুভাকাঙ্ক্ষীদের জানাই আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। আমি বিশ্বাস করি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব বাংলাদেশের চিকিৎসক সমাজে মানবিকতার ও পেশাগত উৎকর্ষতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আমি বিশ্বাস করি ড্যাব তার ঐতিহ্য, পেশাগত সক্ষমতা ও মানবিক অঙ্গীকার ধারণ করে ভবিষ্যতেও চিকিৎসকদের কল্যাণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজ ড্যাবের 37তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি ড্যাবের প্রতিটি সদস্যকে জানাই আন্তরিক ধন্যবাদ। প্রতিষ্ঠা বার্ষিকীর বিভিন্ন কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত 17 বছরের অপ্রতিরোধ্য সংগ্রামের রক্তধারা জুলাই শীর্ষক আজকের এই আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, মঞ্চে উপস্থিত বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনের আমাদের রাজপথের সংগ্রামী বিভিন্ন জাতীয় রাজনৈতিক দলের সংগ্রামী জাতীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত স্বৈরাচার বিরোধী আন্দোলন, জুলাই আন্দোলন সহ গণতান্ত্রিক আন্দোলনের সকল সৈনিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার মনে হয় আমরা আজকের এই অনুষ্ঠানটিকে ঘিরে যে আলোচনা করছি, এখানে আমার পূর্বে যে সকল বক্তা এখানে তাদের বক্তব্য উপস্থাপন করে গিয়েছেন, খুব সম্ভবত সকল কিছুই কম বেশি ক্লিয়ার হয়ে গিয়েছে। বিশেষ করে মান্না ভাই লাস্টে যে সকল কথাগুলো বলে গিয়েছেন আমার আগে দিয়ে, সকল কথাগুলোই আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা, যা আমরা চেয়েছিলাম বা যা চাইছি, সকল কিছুই ক্লিয়ার হয়ে গিয়েছে। আমি সেই কথাগুলোতে পেছন দিকে খুব একটা যেতে চাইছি না। খুব সংক্ষেপে সকল কথার ভেতর থেকে যদি খুব সংক্ষেপে বলতে হয়, এতটুকুই বুঝি, সেটি হচ্ছে 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যারা আত্মত্যাগ করেছেন, শহীদ হয়েছেন, তাদের যে লক্ষ্য বা উদ্দেশ্য ছিল, স্বাধীনতা পরবর্তী সময় বিভিন্ন সময় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যে সকল রাজনৈতিক দলের যে সকল রাজনৈতিক কর্মী রাজপথে আত্মাহুতি দিয়েছেন, শহীদ হয়েছেন, এবং পরবর্তীতে শেষে জুলাই আন্দোলনে যে মানুষগুলোকে আমরা হারিয়েছি, যারা শহীদ হয়েছেন, বিভিন্নভাবে বিভিন্ন সময়
বিগত 17 বছরই হোক, দেশ স্বাধীনের পরে বিভিন্ন সময় গণতান্ত্রিক আন্দোলনে যে সকল রাজনৈতিক কর্মীবৃন্দ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, প্রত্যেকের লক্ষ্য বা উদ্দেশ্য একটিই ছিল। কি সেই লক্ষ্য বা উদ্দেশ্য? এক, এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করা, অর্থাৎ মানুষ রাজনৈতিক অধিকার বলতে খুব সংক্ষেপে যদি আমরা বুঝে থাকি, তার কথা বলার অধিকার, মত প্রকাশের অধিকার, এবং বহির্বিশ্বে, বাংলাদেশ সহ বহির্বিশ্বে যেটি প্রতিষ্ঠিত যে তার মতামত প্রকাশ করার অধিকার, অর্থাৎ গণতান্ত্রিক বিশ্বে মতামত প্রকাশের ধরন হচ্ছে ভোটের মাধ্যমে সেটি প্রকাশ করা। এই অধিকারটিকে প্রয়োগ যাতে তারা করতে পারে সেটি প্রতিষ্ঠিত করা। দুর্ভাগ্যজনকভাবে দেশ স্বাধীনের পরে বিভিন্ন সময় থেকে থেকে জনগণের এই অধিকারটি বাধাগ্রস্ত হয়েছিল, এবং এই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সাথে সাথে আরেকটি অধিকার, সেটি হচ্ছে জনগণের অর্থনৈতিক অধিকার, অর্থাৎ জনগণের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের নিজ নিজ যোগ্যতা অনুযায়ী তার কর্মসংস্থান, তার নিরাপত্তা, তার যোগ্যতা অনুযায়ী সেটি তার বিভিন্ন কর্মসংস্থান হোক বা ব্যবসা বাণিজ্য, অর্থাৎ সেই অধিকার যাতে সে পূর্ণভাবে ভোগ করতে পারে। খুব সংক্ষেপে যাতে যদি মনে করি আমরা, এটি হচ্ছে মানুষের মৌলিক বিষয়গুলির অন্যতম, বা যা তাদের চাওয়া ছিল, লক্ষ্য ছিল এই অধিকারগুলোকে অর্জন করার। মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার বিভিন্ন পর্যায়ে সহকর্মীবৃন্দ, জুলাই আন্দোলন আমরা দেখেছি বিভিন্ন সময় মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে। আমরা আমাদের অবস্থান থেকে পরিষ্কারভাবে সাফ বলে দিয়েছি, এই জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। এটি কোনো একক ব্যক্তি, একক কোনো দল, রাজনৈতিক দলের এটি কোনো ক্রেডিট নয়। এখন বিশেষ করে বিগত 17 বছর এই দেশের মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীবৃন্দ, সাথে গণতন্ত্রে বিশ্বাসী আরো অনেকগুলো রাজনৈতিক দল, যাদের অনেক নেতৃবৃন্দ আজকে আমাদের এই মঞ্চে বসে আছেন, আমরা বিগত 17 বছর মাঠে ছিলাম। আমাদের নেতাকর্মীরা, বিএনপি হোক, তার প্রত্যেকটি অঙ্গ সহযোগী সংগঠন হোক, প্রত্যেকটি নেতাকর্মী মাঠ ছেড়ে আমরা কখনো চলে যাইনি। আমাদের সবচেয়ে বড় যেটি বিষয়, আমরা কখনোই জনগণকে একা ফেলে মাঠ ছেড়ে চলে যাইনি, এবং বিএনপি সহ এখানে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ মাঠে ছিলেন বলেই বাংলাদেশ সহ সারা বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে যে যে স্বৈরাচার ছিল সে প্রকৃত একটি ফ্যাসিবাদী স্বৈরাচার ছিল। এবং জনগণ স্বাভাবিকভাবে, পৃথিবীর ইতিহাস যদি আমরা দেখি, যে কোনো সময় যে কোনো আন্দোলনেই ধীরে ধীরে গড়ে ওঠে এবং এক সময় সেখানে জনগণ পার্টিসিপেট করে। বাংলাদেশেও জুলাই আগস্ট যেটি হয়েছে, জুলাই আগস্টে যে সফলতা এসছে, এটিও একইভাবে জনগণ যখন সম্পূর্ণভাবে সম্পৃক্ত হয়েছে, জনগণের সেই আন্দোলন সফল হয়েছে। অর্থাৎ জুলাই আগস্টে যে আন্দোলন, এটি ছিল সম্পূর্ণভাবে জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই সেই আন্দোলন সফল হয়েছে। ঠিক যেভাবে 1971 সালে বাংলাদেশের জনগণ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চেয়েছে বলেই সেদিন আমাদের স্বাধীনতা অর্জন হয়েছিল 1971 সালে। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আমরা সবচেয়ে প্রথম মরহুমা দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের জনগণের সামনে এটি সংস্কার প্রস্তাব দিয়েছিলাম। যেই সংস্কার প্রস্তাব আমরা দিয়েছিলাম, যখন আমরা দিয়েছিলাম রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে, রাজনৈতিক দলের অবস্থান থেকে, তখন বাংলাদেশের অনেক ব্যক্তি পরবর্তীতে যারা বিভিন্ন সংস্কার নিয়ে যারা বিভিন্ন রকম কথা বলেছেন, বা যেই দলগুলো, অনেকগুলো দল বলেছে, তারা তখন কেউই সংস্কারের কথা বলেনি।
পরবর্তীতে এই ঘটনাগুলো সাকি সাহেব ওনার বক্তব্যে তুলে ধরেছেন। পর্যায়ক্রমিকভাবে সেই সংস্কার প্রস্তাব নিয়ে আমরা আমাদের রাজপথের সঙ্গী যারা ছিলেন বহু রাজনৈতিক দলের সাথে আমরা আলোচনা করেছি এবং পর্যায়ক্রমিকভাবে সেটি 31 দফায় পরিণত হয়েছে এবং সে 31 দফা আমরা আনুষ্ঠানিকভাবে জনগণের সামনে উপস্থাপন করেছি। বিশেষ করে এই 31 দফা আমরা জনগণের সামনে উপস্থাপন করেছি আমাদের বিগত নির্বাচনের সময়। রাজনৈতিক দলের সদস্য হিসাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের বিগত যে নির্বাচনটি আমরা পার হয়ে এসেছি, যে নির্বাচনে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে তাদের ম্যান্ডেট দিয়েছে, এই নির্বাচনে আমরা জনগণের সামনে আমাদের 31 দফা উপস্থাপন করেছিলাম এবং এই 31 দফা উপস্থাপন করার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ম্যান্ডেট পাওয়ার মাধ্যমে একটি বিষয় আমি মনে করি পরিষ্কার হয়েছে, সেটি হচ্ছে যেই সংস্কার প্রস্তাব বা যেই রাষ্ট্র মেরামতের যেই দফাগুলো আমরা জনগণের সামনে উপস্থাপন করেছিলাম সেটি দেশনেত্রী খালেদা জিয়ার মাধ্যমে আমরা সর্বপ্রথম উপস্থাপন করেছিলাম এবং পর্যায়ক্রমিকভাবে বিগত নির্বাচনে জনগণ সেটিকে ম্যান্ডেট দিয়েছে। কাজেই এটি এখন আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো 31 দফা নয়, বরং আমি মনে করি এই 31 দফাটা হচ্ছে জনগণের 31 দফা। এখন সম্মানিত উপস্থিতবৃন্দ, আমরা আজকে থেকে 2 বছর আগে ঠিক এই দিনে এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষ সহ সমগ্র বাংলাদেশের প্রত্যেকটি মানুষ কি পরিস্থিতির ভিতর দিয়ে গিয়েছিল সেটি নিশ্চয়ই 2 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করলে আমাদের চোখের সামনে ভেসে উঠবে। আমরা এই বিষয়গুলো নিয়ে কি আলাপ করেছি, আলোচনা করেছি এই মঞ্চে সংক্ষিপ্তভাবে, সেই বিষয়গুলো সেই দিনটি নিয়েও আলাপ আলোচনা হয়েছে। এখন আসুন, জনগণের জুলাই আন্দোলন সফল হয়েছে, জনগণের কাঙ্ক্ষিত সেই গণতান্ত্রিক অধিকারও সফলতার পথ ধরে এতদূর পর্যন্ত আজ এসেছে। আমরা আমাদের 31 দফায় বলেছিলাম আমাদের মূল লক্ষ্য হচ্ছে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক যে অধিকার সেটিকে প্রতিষ্ঠিত করা। আজকে আমরা একই সাথে এটাও বলেছিলাম যে আমাদের 31 দফা হচ্ছে রাষ্ট্র পুনর্গঠনের 31 দফা। প্রিয় উপস্থিতিবৃন্দ, আজকের বর্তমান সরকার 17 ফেব্রুয়ারি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করার পরে আমরা দেখেছি, যদিও আমাদের ধারণা ছিল একটি, আমরা কম বেশি জানতাম, তারপরে স্বাভাবিকভাবেই যখন সরকারের ভিতরে এসেছি তখন পরিষ্কারভাবে দেখতে পেলাম আমরা যে আমরা অত্যন্ত একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছি। আমরা দেখতে পেলাম আমরা একটি ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা পেয়েছি। আমরা দেখলাম আমরা একটি ভঙ্গুর প্রশাসন, বিভাজিত প্রশাসন আমরা পেয়েছি এবং এই বিভাজন শুধু সিভিল প্রশাসন নয়, সিভিল প্রশাসন বলুন, পুলিশ প্রশাসন বলুন, প্রশাসনের বিভিন্ন জায়গায় তার প্রতিফলন আমরা দেখেছি। আমরা দেখেছি একটি ডিজাস্টার্স একটি শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ একটি রাষ্ট্রের যতগুলো ব্যবস্থা থাকে প্রত্যেকটি ব্যবস্থা বিধ্বস্ত অবস্থায় আমরা পেয়েছি। সরকার 17 তারিখ থেকে সরকার পরিচালনার দায়িত্ব আমরা পালন শুরু করলাম। 2 সপ্তাহ না যেতেই শুরু হলো মধ্যপ্রাচ্য পরিস্থিতি। এখানে মান্না ভাই ওনার বক্তব্যে বলেছেন, আরো কয়েকজন খুব সম্ভবত বলেছেন যে সেই পরিস্থিতি আমরা কিভাবে চেষ্টা করেছি আমরা ম্যানেজ করার জন্য। সম্মানিত উপস্থিতবৃন্দ, আমি জানি সামগ্রিক সকল পরিস্থিতি নিয়ে যে অর্থনীতিকে আমরা দেখেছি যে ফ্যাসিবাদী স্বৈরাচারীর সময় বছরে এই দেশ থেকে $16 বিলিয়ন জনগণের $16 বিলিয়ন লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে, কিভাবে ব্যাংকগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, কিভাবে শিক্ষা বা স্বাস্থ্য, কৃষি সবকিছুকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা যখন দায়িত্ব গ্রহণ করার পরে যুদ্ধ পরিস্থিতি শুরু হলো তখন আসলেও আমরা একটু ওয়ারি ছিলাম যে কি করে সকল পরিস্থিতি আমরা ম্যানেজ করব। আমরা জানি এই সকল বিধ্বস্ত অর্থনীতি, বিধ্বস্ত সব পরিস্থিতির মধ্যে আমরা জানি ভিতরে জনগণ অবশ্যই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা আমাদের সাধ্য মতন, আমাদের অভিজ্ঞতা, আমাদের বুদ্ধি বিবেক, বিভিন্ন পরামর্শের ভিত্তিতে আমরা সাধ্য মতন চেষ্টা করছি এবং চেষ্টা করে যাচ্ছি আমরা কিভাবে জনগণকে এই পরিস্থিতিকে আমরা বের করে আনতে পারি। এর ভিতরেই আমরা জানি যে বিশেষ করে জ্বালানি খাতে তেল বা গ্যাস এইসব বিষয়
বিদ্যুৎ, এসব বিষয়ে জনগণ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। কিন্তু এই যে জ্বালানিটা দিয়ে আমি শুরু করলাম, কারণ এই মুহূর্তে জ্বালানির কথাই বলুন, গ্যাসের কথাই বলুন, এই সব ক্ষেত্রে আমরা জানি দেশের বিভিন্ন প্রান্তে বহু মানুষ এই সকল ভোগান্তি পোহাচ্ছেন এগুলা। তো এখন এই বিষয়গুলোকে অবশ্যই আমাদের অ্যাড্রেস করতে হবে। কিন্তু এই কথাটাও তো সত্য, এই কথাটাও সত্য যে কিভাবে আমরা যদি শুধু জ্বালানি খাতের কথাই চিন্তা করি, কিভাবে ফাঁসিবাদী স্বৈরাচার এই জ্বালানি খাতটাকে তাদের পকেট ভারী করার একটি খাত হিসাবে তারা এটাকে বিবেচনা করেছিল। কাজেই স্বাভাবিকভাবেই এত বছরে লুটপাট করে যেই সেক্টরটিকে বিধ্বস্ত করে ফেলা হয়েছে, সেই সেক্টরটিকে যদি পুনর্গঠন করতে হয় কিছু তো অবশ্যই সময় প্রয়োজন। আজকে অনেকেই বলেন, দেখলাম বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য দিয়েছেন, আমরা এক্সকিউজ দেওয়ার মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব এড়াতে চাচ্ছি না। হ্যাঁ, সমস্যা আছে, আমরা জানি, আমরা সেই সমস্যাটাকে অ্যাড্রেস করতে চাই। অনেকেই বলছেন যে বিভিন্ন বাসা বাড়িতে বা বিভিন্ন মিল ফ্যাক্টরিতে গ্যাস পাওয়া যাচ্ছে না, ফলে হয়তো অনেক জায়গায় অনেক মিল ফ্যাক্টরি চালানো যাচ্ছে না, অনেক বাসা বাড়িতে হয় না, রান্না বান্না করা যাচ্ছে না। ইয়েস, উই অ্যাডমিট সমস্যা আছে, কিন্তু সমস্যার সমাধানের জন্য আমরা নিরন্তর কাজ করারও চেষ্টা করছি, উপায়টি বের করার চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন, গতকালকে পেপারে এসছে, দেখেছেন যে আমরা পার্শ্ববর্তী দেশ মায়ানমার থেকে গ্যাস আনার জন্য আলোচনা এরই মধ্যে শুরু করেছি। শুধু এটিই নয়, আমরা কিছুদিন আগে, আপনাদের খেয়াল আছে যে আমি মালয়েশিয়া এবং চায়নাতে গিয়েছিলাম। মালয়েশিয়াতে আমি ওখানে যে আছে পেট্রোনাস একটি তাদের কোম্পানি আছে, সেই কোম্পানির সাথে আমরা আলোচনা করেছি। সেই কোম্পানি একটি কাজ করে থাকে, ওটার টেকনিক্যাল নামটা আমি মনে করতে পারছি না এই মুহূর্তে। তারা যেটি করে, পেট্রোনাস কোম্পানি, এটি তারা পুরো ইন্দোনেশিয়াতে তারা করছে এবং জাপানের সাথেও তারা এটি চুক্তি করেছে, আগামী 20 বছর তারা জাপানকে সহযোগিতা দেবে। সেটি হচ্ছে কন্টেনারের মধ্যে করে তারা গ্যাস নিয়ে যায়, এলএনজি গ্যাস তারা নিয়ে যায়। আমরা তাদের সাথে কথা বলেছি এবং একটু সময় লাগার কারণে গত সপ্তাহে আমি নিজে প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছে যে উনি আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করতে পারেন কিনা, এবং উনি তখন আমাকে ফোনে বললেন যে আমি আগামীকাল কি তাদের সাথে কথা বলছি এবং আমরা দেখব কত দ্রুত বাংলাদেশকে কিভাবে সহযোগিতা করা যায়। গত পরশুদিন গতকাল সন্ধ্যার সময় পেট্রোনাস কোম্পানি, এখানে তো টুকু সাহেব আছেন বোধহয়, টুকু সাহেব আসেননি, গতকালকে সন্ধ্যার সময় তাদের সাথে জুম মিটিং ছিল এবং জুম মিটিং এ তারা মোটামুটি ভাবে কথাবার্তা কমপ্লিট হয়েছে এবং তারা চেষ্টা করছে, যেহেতু তারা অলরেডি জাপানের সাথে 20 বছরের একটা কন্ট্রাক্ট করে ফেলেছে, কিন্তু তার ভিতর থেকেও তারা চেষ্টা করবে যত দ্রুত সম্ভব আগামী অক্টোবরের মধ্যে তারা আমাদেরকে সেইভাবে গ্যাস দেওয়ার চেষ্টা করবে যাতে আমরা আমাদের মিল ফ্যাক্টরিগুলোতে গ্যাস সরবরাহ করতে পারি। এর ভিতরে আমরা চেষ্টা করছি যে একইভাবে আরো কিছু এইভাবে নিয়ে এসে আমাদের প্রায় 8টার মতন আমাদের বিদ্যুৎ কেন্দ্র আছে, যেই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে যদি আমরা গ্যাস সরবরাহ করতে পারি সাথে সাথে, তাহলে আগামী 3-4 ঘন্টার মধ্যে এগুলাতে যদি গ্যাস কানেকশন দেওয়া যায় 3 থেকে 4 ঘন্টার মধ্যে আমরা 4000 মেগাওয়াট বিদ্যুৎ আমরা গ্রিড লাইনে সংযুক্ত করতে পারবো। এটাও কিভাবে করা যায় সেটিরও আমরা চেষ্টায় আছি। তো এখন এই যে কথাগুলো আপনাদেরকে বললাম, এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে আমাদেরকে দেখানো হয়েছে কুইক রেটাল বা এটা সেটা অনেক কিছু করে আমাদেরকে দেখানো হয়েছে, একটা অবস্থা তৈরি করা হয়েছে যে হ্যাঁ সবকিছু ঠিক আছে, কিন্তু আসলে অবস্থা কোনো কিছুই ঠিক নেই। যদি ঠিক থাকতো তাহলে বর্তমানে আমাদেরকে এই সমস্যার সমাধান সমস্যা পোহাতে হতো না। দেখুন, গ্যাসের কথায় আমি আবার ফিরে আসি। গত 17 বছর ধরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি সংস্থা আছে বাপেক্স নাম, যাদের দায়িত্ব হচ্ছে যে বাংলাদেশে আমাদের কোথায় কি গ্যাস তেল কি আছে এই কূপগুলো তারা খনন করবে। গত 17 বছরে বাপেক্সকে একদম পঙ্গু করে বসিয়ে রাখা হয়েছিল, তাদেরকে কোনো কাজ করতে দেওয়া হয়নি, অর্থাৎ এটা সম্পূর্ণভাবে বিদেশিদের উপরে ছেড়ে দেওয়া হয়েছিল। আমরা আসার 1-1.5 মাসের মধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বাপেক্সের জন্য আমরা 2টো রিগের ব্যবস্থা আমরা করছি, যাতে করে দ্রুত তারা দেশের ভিতরে যেখানে যেখানে আমাদের গ্যাস পাওয়ার সম্ভাবনা আছে, সেখানে গ্যাস, যেখানে তেল পাওয়ার সম্ভাবনা আছে, সেখান থেকে এই খনিগুলো যাতে এক্সট্রাক্ট করা যায় এবং আমরা নিজেরা যাতে আমাদের এই খনিজ সম্পদগুলো যাতে দেশের জন্য ব্যবহার করতে পারি, সেইটাও প্রক্রিয়া এগিয়ে চলছে। হয়তো একটু সময় লাগবে, কিন্তু ইনশাল্লাহ আমরা কিছুদিনের মধ্যে আমরা একটা ভালো রেজাল্ট পাবো। এখন আসুন, এই যে
মানুষের এই সমস্যাগুলোকে যাতে বের করে আনতে পারি, দেশের মানুষ যাতে এই সমস্যা ভোগ না করে, অবশ্যই আমি মনে করি এটা জুলাই শহীদ বলেন, জুলাই যোদ্ধা বলেন, বিগত গণতান্ত্রিক আন্দোলনে যে সকল মানুষ শহীদ হয়েছেন, যারা রাজপথে নেমে এসেছিলেন, এমনকি 1971 সালে যে সকল মানুষ শহীদ হয়েছেন, যারা অস্ত্র হাতে দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছেন, নিশ্চয়ই একদম নির্দিষ্ট এইভাবে না হলে এই মানুষগুলোতেও এরকমই একটা প্রত্যাশা ছিল এই মানুষগুলো, যে বাংলাদেশের মানুষ যাতে এইভাবে ভালোভাবে বিদ্যুৎ, গ্যাস সকল সুবিধা তারা পেতে পারে। নিশ্চয়ই এটি অন্যতম তাদের একটা চিন্তা ভাবনা ছিল। এখন আসুন, শুধু তো বিদ্যুৎ গ্যাস দিলেই হবে না, নিশ্চয়ই আমাদের দেশের গণতান্ত্রিক সোলজার যারা ছিল, সৈন্য যারা ছিল, তাদের নিশ্চয়ই অন্যতম একটি লক্ষ্য ছিল গণতন্ত্র যেমন অধিকার করা, তাদের লক্ষ্য ছিল গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করা যেমন তাদের লক্ষ্য ছিল, একই সাথে নিশ্চয়ই তাদের একটি লক্ষ্য ছিল যে এই দেশের মানুষ যাতে কর্মসংস্থানের ব্যবস্থা তারা করতে পারে। দেখুন, আমাদের দেশে বলে 27 লক্ষ লোক বেকার, 27 লক্ষ বেকার আছে, কিন্তু আমি মনে করি যে 27 লক্ষ না, এর থেকে অনেক অনেক বেশি হবে এই সংখ্যাটি, বেকারের সংখ্যা। এখন এই বেকার সংখ্যাদেরকে আমরা চাইলেই কি আমরা সকলকে বিদেশে পাঠিয়ে দিতে পারবো? বিদেশে পাঠাতে পারবো না, এখন কম্পিটিশন অনেক বেশি। আপনারা দেখেছেন এর মধ্যে নিউজগুলো এসছে, আমি এখনই স্পেসিফিক করে বলতে চাই না, তবে আমি অত্যন্ত আশাবাদী। একটু আগে যেটা বললাম যে মালয়েশিয়া যখন গিয়েছিলাম, সেই সরকারের সাথে কথা হয়েছে। গত সপ্তাহে আমাদের আরিফ সাহেব, আমাদের প্রবাসী বিষয়ক মন্ত্রী, উনি গিয়েছেন এবং সরকারের সাথে কথা হয়েছে। তাদের সরকার থেকে বলেছে যেই ব্যানটা ছিল সেই ব্যানটাকে লিফট করা হয়েছে, অর্থাৎ বাংলাদেশের শ্রমিক ওখানে যেতে পারবে না, এই ব্যানটাকে লিফট করা হয়েছে, অর্থাৎ তারা এখন এগ্রি করেছে যে বাংলাদেশের মানুষ সেখানে গিয়ে কাজ করতে পারবে। আমরা কাজ করছি যে যত দ্রুত সম্ভব মানুষ সেখানে যাওয়ার চেষ্টা করতে, অর্থাৎ এইটা দিয়ে আমি বোঝাতে চাইছি যে মানুষের কর্মসংস্থানের, সেটি বিদেশি হোক দেশি হোক, এখন দেশে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা, দেশে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থার জন্য আমরা কথা বলছি বিভিন্ন দেশি এবং বিদেশি বিনিয়োগকারীদের সাথে আমরা কথা বলছি। দেশি বিনিয়োগকারীদের সাথে এই জন্য কথা বলছি, তাদেরকে আশ্বস্ত করছি, তাদেরকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পলিসির মাধ্যমে, এমন না যে আলাদা লোন করে দেওয়া, তাদেরকে ইন্টারেস্ট কমে যায় না, পলিসি সাপোর্ট দিয়ে তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করা হচ্ছে। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, আবার যেহেতু আমি প্রথমে ইনিশিয়ালি এই দুটো দেশেই গিয়েছি, চায়নায় গিয়েছি, এবং সেখানে তাদের সাথে কথা হচ্ছে, বিভিন্ন তাদের যারা ইনভেস্টর আছে কথা হচ্ছে, এবং চায়না যাবার আগে আমরা যত দ্রুততার সম্ভব দ্রুততার সাথে আমরা চট্টগ্রামে ওটা কোচবিহার আনোয়ারাতে না, ওই যে চাইনিজ ইপিজেড যেটা হবে, আপনারা গেলেন যে, হ্যাঁ, গত সপ্তাহে অর্থমন্ত্রী এবং হোম মিনিস্টার দুজনেই আপনারা দেখেছেন ওখানে গিয়েছিলেন। ওখানে চাইনিজদেরকে একটা জায়গা আমরা দিয়েছি যেখানে কয়েকশত চাইনিজ ইনভেস্টর আসবে, যেখানে তারা মিল কারখানা তৈরি করবে। এবং আমি যখন গিয়েছিলাম তখন আমার সাথে কথা ছিল, আমি ওদের জিজ্ঞেস করলাম কতদিন লাগবে তোমাদের, ওরা বললো যে আমাদের 4 বছরের মতন সময় লাগবে। আমার 4 বছর হলে হবে না, তোমাদেরকে আগামী 18 মাসের মধ্যে শুরু করতে হবে, প্রথমটা আমি 18 মাসের মধ্যে ওপেন করতে চাই। তো তখন তারা আমি বললাম যে আমি শুনেছি তোমরা বলে টাইমের অনেক আগে কাজ শেষ করতে পারো। দুইটা ফ্যাক্টরি জয়েন করেছে অলরেডি ওই দিন 2টা ফ্যাক্টরি। তো আমি কথা প্রসঙ্গে ওটা যারা কাজ করছে ওদেরকে আমি বললাম যে দেখো, আমি তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখেছি যে চাইনিজরা যখন কোনো কাজ শুরু করে, আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন জায়গায় এবং তোমাদের দেশেও অনেক সময় আমরা দেখেছি যে ব্রিজ কমপ্লিট করার কথা 3 বছর, ওটা তোমরা 2 বছর কমপ্লিট করে ফেলছো। তো তোমাদেরকে আমি চ্যালেঞ্জ দিলাম যে আমি 18 মাসের মধ্যে এখানে ফ্যাক্টরি ওপেন করতে চাই, তোমরা যে নতুন ফ্যাক্টরি করবো আমি সেটা উদ্বোধন করতে চাই। ওরা বলে যে তোমাদের এই চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। ওরা বললো আমরা আশা করি ইনশাল্লাহ দ্রুত এই ব্যবস্থাটা হবে। এবার আসুন, এবার আমরা একটি বিষয়ে চিন্তা করছি, প্রায় আমরা শুনি, অর্থাৎ এই বিষয়টা কি, এই দেশের বিষয়টা হচ্ছে যে দেশের অর্থনৈতিক পুরা বিষয়টাকে চেঞ্জ করা। সেটা কি? যেখানে মানুষের কর্মসংস্থান হবে, যেখানে দেশে মিল ফ্যাক্টরি তৈরি হবে, এই দেশের দ্রব্য বিদেশে যাবে। বেকারের সংখ্যা 2 কোটির বেশি। ইয়াস, আমি তো বললাম 27 লক্ষ না, কোথায় একটা লেখা ছিল শিক্ষিত বেকারের সংখ্যা 27 লক্ষ, বাট অনেক বেশি। এটা অ্যানুয়ালি 27 লক্ষ করে অ্যাড হচ্ছে প্রতি বছর, 27 লক্ষ করে অ্যাড হচ্ছে অ্যানুয়ালি। এখন 4 কোটি আনএমপ্লয়মেন্ট, 4 কোটি, হ্যাঁ, বিভিন্নভাবে 4 কোটি। এর মধ্যে আপনারা দেখেছেন যে গত কয়েকদিন আগে ঢাকা ইউনিভার্সিটিতে স্টার্ট আপ ফান্ড নামে যে প্রজেক্ট আছে সেটা আমরা চালু করেছি। আমরা চাচ্ছি যে আমাদের দেশের যারা এন্টারপ্রেনার আছে, আমাদের দেশের যারা ইয়াংদের মধ্যে যারা এন্টারপ্রেনার আছে, এদেরকে আমরা উৎসাহ দিতে চাচ্ছি। কারণ
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা যদি আমাদের এন্টারপ্রেনারদেরকে সহযোগিতা করতে পারি, আজকে যে এন্টারপ্রেনার সে আগামী দিনে অনেকগুলো কর্মসংস্থানের সে ব্যবস্থা তৈরি করতে পারবে। কাজে এইভাবে আমরা পরিকল্পনাগুলোকে গ্রহণ করছি যে কিভাবে আমরা দেশের অর্থনীতির গতি বৃদ্ধি করতে পারবো, কিভাবে আমরা দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, সেটি দেশেই হোক সেটি বিদেশি হোক, বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি। গতকাল আপনারা আজকে নিশ্চয়ই পত্রিকা দেখেছেন যে গতকাল কোরিয়ার বাণিজ্য মন্ত্রী এসছে, বাংলাদেশে এসছে, খুব সম্ভবত আজকে বোধহয় চলে গেছে ভদ্রলোক। তার সাথে আমি কথা, সে আমার সাথে দেখা করতে এসেছিল, তাদের সাথে নতুন একটা এমই হয়েছে, তার ফলে এখানে এখন তারাও ইনভেস্ট করতে পারবে। তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের প্রতিকূলতা ফেস করছে, তারা বিভিন্ন জায়গায় তারা গেছে, তো সেই জন্য তারা এখন বাংলাদেশে আসতে চাইছে, কিন্তু আইন কানুনের কতগুলো বিষয় আছে যে জন্য তারা বাংলাদেশে আসতে পারছে না। আমি বললাম যে কি কি আইন কানুন ঠিক করতে হবে বলো, আমরা দ্রুততার সাথে আইন কানুন ঠিক করছি। আজকে কোরিয়ার বাণিজ্য মন্ত্রী এবং আমাদের বাণিজ্য মন্ত্রী আজকে এমইউতে সই করেছে, তার ফলে যেটা হবে এখন অনেক ইজি হবে তাদের বিনিয়োগকারীদের এখানে আসতে। এবং একটি আছে তাদের একটি এক্সপোর্ট প্রসেসিং জোন আছে। আমি বলেছি যে তোমরা যদি ঠিক করো আসবা, আমরা এর মধ্যেই আমরা এই যে নারায়ণগঞ্জে ওখানে শীতলক্ষার পাশে ওই মিল ফ্যাক্টরি কতগুলো বন্ধ হয়ে গেছে, বাওয়ানি জুট মিল, আরেকটা কোনটা আছে, হ্যাঁ ওই যে বিরাট পাশাপাশি দুটো আছে, তো আমি ওদেরকে, হ্যাঁ দুটো বা তিনটা আছে, ওই জায়গাটা আমরা ঠিক করে রেখেছি, ওই জায়গাটা ঠিক করে রেখেছি যে যারা সেমিকন্ডাক্টর বা ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি যারা করবে তাদের জন্য আমরা ওই জায়গাটা ঠিক করে রেখেছি। আমি কোরিয়ানকে বললাম যে তোমরা এখানে আসো, তোমাদের জন্য জায়গা ঠিক করা হচ্ছে, বিকজ কোরিয়ানরা সেমিকন্ডাক্টর ইলেকট্রনিকে তারা খুব ফেমাস, তারা খুব এটাতে এক্সপার্ট। তো আসো, স্যামসাং বা এই জাতীয় কোম্পানি যারা আসো, আমরা তোমাদেরকে জায়গার ব্যবস্থা করে দেবো এবং তোমাদের যে সকল পলিসি সাপোর্ট লাগবে আমরা সবকিছু তাদেরকে দেবো। আজকে এখানে আসার 1-1.5 ঘন্টা আগে দিয়ে সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী যে এসছে, ওই ভদ্রলোক এসেছিলেন আমার সাথে দেখা করতে, উনিও আমাকে বললেন, আমি বললাম যে উনি সোলারের কথা বললেন যে আমরা সোলারে ইনভেস্ট করতে চাই। আমি যে তুমি কে করবে পাঠায় দাও, বাকি ব্যবস্থা আমরা করছি, যত দ্রুত সম্ভব আমরা করছি। তো আমরা এখন এইভাবে আমরা দেশের ভিতরে হোক, আমাদের দেশীয় ইনভেস্টর যারা আছে, আপনারা দেখেছেন পত্রিকা নিশ্চয়ের মধ্যে দেখেছি যে আমাদের দেশীয় যারা শিল্পপতি আছে, আমরা তাদেরকেও বিভিন্নভাবে তাদেরকে আমরা দাওয়াত দিয়েছি, তাদের সাথে আমরা কথা বলছি, তাদের বিভিন্ন রকম সমস্যা আছে সেগুলো আমরা সমাধানের চেষ্টা করছি। এখানে একজন বক্তা বলেছেন যে বন্ধ মিল ফ্যাক্টরি কারখানা আছে, সরকারের কাছে বিটিএমসি এবং বিটিএ আরেকটা জুট যেটা আছে তাদের কাছে সব মিলিয়ে এবার 50টার মতন মিল ফ্যাক্টরিছে যেগুলো বন্ধ হয়ে পড়েছে, বিরাট বিরাট জায়গা নিয়ে বিল্ডিং টিল্ডিং হয়ে পড়ে আছে, কিন্তু সেগুলো বন্ধ হয়ে পড়ে আছে। বছরের পর বছর ধরে সরকার এগুলোর পেছনে টাকা গুনছে, টাকা দিয়ে দিচ্ছে, কিন্তু কিছু করতে পারছে না। এগুলা নিয়ে অনেকবার বসা হয়েছে এবং আমরা আমাদের দেশীয় ব্যবসায়ী যারা আছে, বিদেশি যারা আছে তাদের সামনে কথা বলছি এবং আমরা আশা করছি আগামী 6-7 মাসের মধ্যে এর মধ্যে অনেকগুলো আমরা চালু করতে সক্ষম হব, অর্থাৎ প্রাইভেট সেক্টরে আমাদের, যার ফলে কয়েক হাজার কর্মসংস্থানের ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যাবে। এখন এই যে কাজগুলো আমরা করছি, আসুন এবার গেল, আমি তো কর্মসংস্থানের কথা বললাম, আমরা এনার্জির কথা বললাম, আমরা কি সাধারণ মানুষ যাদের পক্ষে অর্থনৈতিকভাবে অতটা এফোর্ড করা সম্ভব না, এই মানুষগুলা বা গরিব মানুষ বলতে যাদেরকে আমরা বুঝি, এই লোকগুলা কিন্তু বিন্দুমাত্র বলা যায় যে তারা কোনো স্বাস্থ্য সুবিধা পায় না জেলা উপজেলায়। আজকে এত বছর হয়ে গেল দেশ স্বাধীন হয়েছে, উপজেলায় লেভেলে যে হাসপাতালগুলো আমাদের আছে, এই হাসপাতালগুলোর একটি কাহিনী আছে, আমি আপনাদেরকে বলি। এই যে উপজেলায় যে 51 বেডের হাসপাতাল আছে, আপনারা কি জানেন এই 51 বেড হাসপাতাল কবে হয়েছিল? এই 51 বেডের 50 বেড বা 51 বেডের হাসপাতাল 30 বেড হয়েছিল জিয়াউর রহমানের সময়। তারপরে বহু বছর জিয়াউর রহমান করে গেছে, তারপরে বহু বছর গ্যাপ ছিল, পরবর্তী যে 20 বেড এটি করেছে খালেদা জিয়া। আচ্ছা, এবার আপনাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে ইনশাল্লাহ আগামী 5 বছরের মধ্যে প্রত্যেকটি উপজেলার এই যে 51 সদস্য যে 50 সদস্য যে 51 সদস্য তো না, 51 বেডের যে হসপিটাল, এটাকে আমরা ইনশাল্লাহ 101 বেডের হসপিটালে আমরা নিয়ে যাব। এখন আসেন একটা হতাশার কথা বলি। এই যে 51 বেডের যে হসপিটাল, 1
একটা হসপিটালও কি আপনারা জানেন যে ডায়ালিসিস করার মেশিন নেই? উপজেলা হাসপাতালে ডায়ালিসিস হয় না? কি একটা মানে ফ্রাস্ট্রেটিং কথা। আজকে 56 বছর হচ্ছে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা উপজেলা হাসপাতালে আমরা কিডনি ডায়ালিসিস করার মেশিন আমরা স্থাপিত করতে পারি নাই। জানলে খুশি হবেন আপনাদের, হ্যাঁ না জেলা পর্যায়ে নেই, আপনারা জানলে খুশি হবেন যে জেলা পর্যায়ে আগামী 3 থেকে 6 মাসের মধ্যে মোটামুটি ম্যাক্সিমাম জেলা পর্যায়ে আমরা মিনিমাম যেখানে আপনার মেডিকেল কলেজ সেখানে আমরা 10 বেডের করছি, এবং যেখানে মেডিকেল কলেজ নেই, মেডিকেল কলেজ 50 বেডের, জেনারেল হাসপাতালে 10 বেডের, মেডিকেল কলেজে 50টা ডায়ালিসিস মেশিন, 50 বেড ডায়ালিসিস মেশিন, এবং যেটা হাসপাতাল জেনারেল হাসপাতাল সেখানে 10 বেডের ডায়ালিসিস মেশিন। এবং আগামী 2 বছরের মধ্যে 2 থেকে 3 বছরের মধ্যে আমরা উপজেলায় নিয়ে যাব। এটা 2 থেকে 3 বছরের মধ্যে সবগুলা উপজেলায় আমরা ইনশাল্লাহ 10 বেড করে, মিনিমাম 10 বেডের করে ডায়ালিসিস পেশেন্টরা যেটা ডায়ালিসিস সেখানেই করতে পারে সেই ব্যবস্থাটা আমরা করছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন একটা জিনিস, এই যে বাজেটটা আমরা তো বলি জনবান্ধব বাজেট, কিন্তু এবার আমরা জনগণের জন্য বাজেট করার চেষ্টা করছি। আপনারা দেখেছেন যে স্বাস্থ্যের ব্যাপারে অনেকগুলো বিষয়ের উপরে কিন্তু গভর্নমেন্ট বলা যায় যে ট্যাক্স উঠিয়ে নিয়েছে বা 50% করেছে। তার ফলে যেটা হবে, এখানে নিশ্চয়ই কার্ডিয়াক ডক্টর আছেন, যারা কার্ডিয়াক ডক্টর, বিটু কোথায় গেল, কার্ডিয়াক ডক্টর আছে, যেমন আমাদের একটা ডাক্তার আছে জানেন, ছেলে আমার সাথে আছে, বিটু নাম, ও কার্ডিয়াক সার্জন, কার্ডিয়াক স্পেশালিস্টও। আগে যেখানে 1,20,000-এর মতন কারো যদি স্টেন্টিং হতো 1,20,000-30,000-এর মতন খরচ পড়তো। এই খরচটা গত বাজেটে আমরা সেই স্টেন্টিং এর উপর থেকে ডিউটিটা অর্ধেক করে দেওয়ার ফলে এই খরচটা কমে এখন 50 থেকে 60,000 টাকার মধ্যে এটা চলে এসেছে। এর বাইরেও যে এই যে ডায়ালিসিসের কথা বললাম, ট্যাক্সটা রিডিউস করার ফলে প্রায় 800 থেকে 1,000 টাকার মতন কম খরচ হবে প্রত্যেকটা মানুষের। আগে যেখানে প্রায় 2,000 টাকার মতন লাগতো, সেটা এখন প্রায় 1,1200 টাকার মধ্যে চলে আসবে তাদের ডায়ালিসিস করার খরচটা। এর বাইরেও চোখের যে লেন্সটা ছিল, যেটা বহু মানুষের প্রয়োজন হয়, লেন্সটা মানে এটা ওই যে সুন্দর দেখানোর জন্য, নট দ্যাট লেন্স, চোখের পাওয়ারের জন্য যে লেন্স যেটা মানুষের আসলেই প্রয়োজন, সেই লেন্সটার উপরেও ট্যাক্স বলা যায় প্রায় জিরোর কাছাকাছি, অর্থাৎ কমিয়ে ফেলা হয়েছে। তার ফলে গরিব মানুষের জন্য এটাও একটা উপকার হবে। ঠিক একইভাবে সবাই বলে ইয়াং জেনারেশনের কথা, তরুণদের কথা বলে, সেই তরুণরা যাতে উৎসাহ ফিল করে, সেই তরুণরা যাতে আইটিতে ভালো করে কাজ করতে পারে, সেই জন্য আইটি সংক্রান্ত যতগুলো প্রোডাক্ট আছে এগুলোর উপর ট্যাক্স অলমোস্ট জিরো করে ফেলা হয়েছে, যাতে করে এখানে অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হয়। হার্টের ওটাই তো স্টেন্টিং এর কথাই বললাম। তো এখন উপস্থিতিবৃন্দ, শিক্ষার ক্ষেত্রে আপনারা দেখেছেন আমরা শিক্ষা ব্যবস্থাটাকে চেঞ্জ করতে চাই। শিক্ষাটা নিয়ে সংক্ষেপে আপনাদের সামনে বলি, একটু পরে মাগরিবের আজান দিয়ে দিবে, অনেকক্ষণ আপনারা 4-4.5 ঘন্টা বসে আছেন, ধৈর্য দিচ্ছে। কিন্তু কেন আমি এই কথাগুলো বলছি, আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে জুলাই আজকে যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের সাথে আমার এই বক্তব্য কিভাবে রিলেট করছে। আমার বক্তব্যটা এই জন্যই রিলেট করছে, দেখেন আমরা যেই কথাগুলো বলছি এটা আমি একটু গর্ব করেই বলি। আপনার সরকার যেই কথাগুলো বলছে, যেই কাজগুলো করছে, আপনার সরকারের বাইরে আর যে রাজনৈতিক দলগুলো যারা বিভিন্নভাবে আমাদেরকে বিভিন্ন কথা বলছে, আপনি একটু চিন্তা করে, ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন তো তাদের কথার মধ্যে কতটুকু সাবস্টেন্স আছে, তাদের কথার মধ্যে কতটুকু প্ল্যানিং, প্রোগ্রামিং, পরিকল্পনা, চিন্তা ভাবনা আছে। কথা বলে দেখেন তো, নেই। কিন্তু আপনাকে 31 দফা এই দেশের জনগণকে 31 দফা, অর্থাৎ বিএনপি শিক্ষা খাতে কি করবে, বিএনপি স্বাস্থ্য খাতে কি করবে, বিএনপি ইন্ডাস্ট্রির জন্য কি করবে, বিএনপি ব্যাংকিং খাতে কি করবে, বিএনপি কোন খাতে কি পরিকল্পনা গ্রহণ করবে বা কি তার চিন্তা ভাবনা প্ল্যানিং করতে চায়, কাজ করতে চায়, প্রত্যেকটি বিএনপি জনগণের সামনে তুলে ধরেছে। আর কোন রাজনৈতিক দল বাংলাদেশে এই কাজগুলো করেছে আপনারা বলতে পারেন আমাকে? রাজনীতি তো করি আমরা জনগণের জন্য, রাজনীতি। আরে ভাই দাঁড়ান, স্লোগান দেন, এই জিনিসটাই বিরক্ত লাগে। স্লোগান দেন, আগে শোনেন, বোঝেন, আগে শোনেন, কথা শোনেন, বোঝেন, বুঝে জিনিসটা ডেলিভারি দেওয়ার চেষ্টা করেন। তো
আর কোনো রাজনৈতিক দল কিন্তু কাজগুলো করেনি। কোনো রাজনৈতিক দল, আমরা শুধু গাল ভরা কথা শুনেছি, আমরা গলা ভরা কথা শুনেছি, গাল ভরা কথা আমরা শুনেছি। আমরা কতগুলো কথা শুনেছি যেগুলা শুধু তর্ক বিতর্ক, আমরা শুনেছি সমালোচনা, আমরা বিভিন্ন মানে মানুষকে খারাপ, অর্থাৎ এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছিল বা এমন একটা অবস্থা এখনো ক্ষেত্র বিশেষে দেখতে পাচ্ছি আমরা, যে আমি ভালো আর সব খারাপ। আমরা এই ভালো খারাপের মধ্যে যেতেই চাই না। আমাদের রাজনীতিতে যে জনগণকে নিয়ে, আমাদের রাজনীতির চেয়ে দেশকে নিয়ে। আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে এই দেশের মানুষের জন্য কাজ করেছেন। সে খালকাটা থেকে শুরু করে রাজধানী পর্যন্ত কিভাবে দেশের জন্য কাজ করেছেন, দেশের মানুষের জন্য কাজ করেছেন। আমরা দেখেছি দেশনেত্রী খালেদা জিয়া কিভাবে দেশের মানুষের জন্য কাজ করেছেন। দেশনেত্রী খালেদা জিয়া চেষ্টা করেছেন, কাজ করেছেন কিভাবে এই দেশের কৃষকদের স্বাধীনতা দেওয়া যায়, কৃষকদেরকে স্বাবলম্বী করা যায়। আমরা দেখেছি শহীদ জিয়া কাজ করেছেন কিভাবে এই দেশের সন্তানদেরকে শিক্ষিত করা যায়। আমরা দেখেছি শহীদ জিয়া কাজ করেছেন এই দেশের কিভাবে ইন্ডাস্ট্রিতে শিল্প কারখানায় স্বাবলম্বী করা যায়। আমরা দেখেছি কিভাবে, সেজন্যই আমরা দেখেছি যে কিভাবে শহীদ জিয়ার সময় এই যে গার্মেন্টস নিয়ে আমরা গর্ব করি, সেই গার্মেন্টস কিভাবে সারা বিশ্বে এখন আমরা দ্বিতীয় অবস্থানে আছি গার্মেন্টস রফতানির ক্ষেত্রে। আমরা দেখেছি কিভাবে দেশনেত্রী খালেদা জিয়ার সময় 1996 সালে এই যে স্বৈরাচার যে তখন ক্ষমতা ছিল 1996 সালে, তাদের শিল্পমন্ত্রী বলতে বাধ্য হয়েছিল যে 91 থেকে 96 পর্যন্ত দেশনেত্রী খালেদা জিয়ার সময় প্রায় 80,000 শিল্প কলকারখানা এই দেশে প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা দেখেছি কাজেই তাদের সেই পথকেই ধরে রাখতে চায়। এই জন্যই আমরা এমন কাজগুলো করতে চাই যেই কাজগুলোর ফল জনগণ পাবে। জনগণ যেই কাজগুলোর ফল পাবে, শুধু কথা শুনবে না, জনগণ দেখবে যে ইয়াস বিএনপি এই কাজগুলো করেছে, সেজন্য আমি, আমার পরিবার, আমার সন্তান একটি সেফ পজিশনে আছে। সেই জন্য বিএনপি এই কাজগুলো করেছে বলেই আমি, আমার পরিবার, আমার সন্তান, আমরা একটি নিশ্চিত সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি। উপস্থিতিবৃন্দ, আমাদের রাজনীতি এটাই হওয়া উচিত। অনেকে অনেক কথা বলবে, সবার সব কথা এত কান দেবার দরকার নেই। আসুন, আমরা শপথ করেছি এই দেশের মানুষের জন্য ডেলিভারি করার, এই দেশের মানুষেরকে ডেলিভার করব, আমরা কাজ ডেলিভার করব। আমরা আজকে কি পেলাম, হ্যাঁ আমি জানি এখানে আপনারা যারা আজকে ঘরে উপস্থিত আছেন, এমনকি এই মঞ্চে উপস্থিত যারা আছেন, বিভিন্ন জন বিভিন্ন অত্যাচার নির্যাতনের ভিতর দিয়ে আপনারা গিয়েছেন, বিভিন্ন জন বিভিন্ন কিছু হারিয়েছেন জীবনে। আমি আমার বাড়িঘর সবকিছু হারিয়ে ফেলেছি, যেই বাড়ি রেখে আমি চলে গিয়েছিলাম, ফিরে এসে তো আমি সেই বাড়ি দেখিনি। তো আমরা সকলেই, বহু মানুষ বহু কিছু হারিয়েছি আমরা। কিন্তু আসুন, এখন বোধহয় আমাদের মাইন্ডসেট চেঞ্জ করার একটি সময় চলে এসেছে, পরিস্থিতি চলে এসেছে। আমরা এখন নিজে কি পাবো দিয়েছি তো। আমরা তো গত 17 বছর বিএনপি জাতীয়তাবাদী শক্তি এবং তার সাথে আমাদের যারা সহকর্মী, আমাদের অন্যান্য রাজনৈতিক সহকর্মী ছিল, প্রত্যেকে তো আমরা দিয়েছি তো। আমরা আমাদের সময় দিয়েছি, আমরা আমাদের ঘাম দিয়েছি, আমরা আমাদের যতটুকু সম্ভব অর্থ সেটি আমরা ব্যয় করেছি রাজনীতির জন্য। আমরা আমাদের পরিবারকে বঞ্চিত করে সেই অর্থ, সম্পদ, সময় সবকিছু আমরা দেশের জন্য, দেশের জনগণের জন্য আমরা ব্যয় করেছি। দেশের জনগণের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য ব্যয় করেছি। দেশের জনগণ অর্থনৈতিক স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করার জন্য ব্যয় করেছে। কাজে আসুন, জনগণ আপনাদের পক্ষে রায় দিয়েছে। এখন আমাদের সকলের দায়িত্ব হচ্ছে জনগণের সেই দেওয়া দায়িত্বটি সঠিকভাবে পালন করা, সঠিকভাবে সিনসিয়ার ভাবে আমাদের পালন করা। আমরা কি পাবো সেটি বড় কথা নয়, আমরা কি দিতে পারবো দেশ এবং জনগণের জন্য, সেটিই হোক আজকের এই জুলাইয়ের আমাদের যে রক্তঝরা জুলাইয়ের যে জাগরণ, এই যে প্রোগ্রাম, আজকের এই প্রোগ্রামের আমাদের এটি হোক শপথ, এটি হোক আমাদের প্রতিজ্ঞা যে আমরা কি দিতে পারবো। কম্পিটিশন দিয়ে আমাদেরকে দিতে হবে কি দিতে পারবো। এই যে দেখেন, কয়েকদিন আগে আপনার বাচ্চাদের এই যে খেলা হলো, প্রাইমারি স্কুলের বাচ্চাদের ফুটবল খেলা হলো, ছেলেদের এবং মেয়েদের 22 লক্ষ ছেলেমেয়েরা এটাতে পার্টিসিপেট করেছে। তারপরে
14 বছর বয়স পর্যন্ত 12 থেকে 14 নতুন কোটি স্পোর্টস প্রতিযোগিতা হলো, যে 8টি বিষয় স্পোর্টস প্রতিযোগিতা হলো। দেখেন আমরা যখন এখানে আলোচনায় বসে আমরা যখন বক্তব্য দিই, অনেকে অনেক সমস্যার কথা বলে। একটি সমস্যার কথা সবাই বলে, বিভিন্ন সময় যখন নির্বাচনের সময় গিয়েছি, তারপরেও যখন বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গায় গিয়েছি, একটি সমস্যার কথা সবাই বলে। কি সেটা? হ্যাঁ, আমাদের তরুণ সমাজ ড্রাগে জড়িয়ে যাচ্ছে, বিভিন্নভাবে আসক্তিতে তারা জড়িয়ে যাচ্ছে। এখন আপনি কতজনকে চিকিৎসা দেবেন আর কতজনকে আপনি ধরে ধরে জেলে পুরবেন? সম্ভব এটা? এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে জেলে ভরা বা চিকিৎসা দেওয়া সম্ভব না। তাহলে আপনাকে উপায় বের করতে কি করতে হবে? তাহলে এই যে ইয়াং জেনারেশন, আমরা সবাই কিন্তু ওই বয়সটা পার হয়ে এসেছি। সেটি 15, 16, 17, 18, 20, 22 বছর বয়সটা কিন্তু আমরা পার হয়ে এসেছি। কাজে সেটার এক্সপিরিয়েন্স আমাদের আছে। প্রত্যেকটা মানুষ এই ঘরে আমরা ওই বয়সে কি হয়, অবশ্যই মানসিক এবং শারীরিক একটা এনার্জি থাকে। এই এনার্জিটাতে আপনাকে বার্ন করার জন্য একটা ভেন্যু দিতে হবে, এভিনিউ দিতে হবে। তো কোথায় আপনি বার্ন করবেন? কাজে আপনি যদি বাচ্চা ছেলে বা মেয়েটাকে আপনি যদি স্পোর্টসের আয়োজন করে দেন, সেখানে সে তার এই এনার্জিটা বার্ন করবে। আপনি যদি তাকে সায়েন্স ফেয়ারের অ্যারেঞ্জ করে দেন, সেখানে তার সেই এনার্জিটা বার্ন করবে। আমার ছোটবেলায় গিটার বাজানোর ইচ্ছা ছিল, পিয়ানো বাজানোর ইচ্ছা ছিল, যে কোনো কারণে আমি পারিনি। আপনাদের অনেকেরই বিভিন্নভাবে ছিল। আপনার কারো ছবি আঁকার ইচ্ছা ছিল, আপনি হয়তো শিখতে পারেননি। এরকম লক্ষ কোটি বাচ্চা যাদের মধ্যে যে ইচ্ছাটা আছে, আমাদেরকে তাদেরকে সেই সুযোগটা করে দিতে হবে। তাহলেই সে খারাপ রাস্তায় না গিয়ে সে ভালো রাস্তায় চলে আসবে। আপনারা এখানে যারা বিএনপির নেতাকর্মীরা আছেন, আপনারা সবাই একটি নামের সাথে পরিচিত। নামটা হচ্ছে ফাতেমা। নিশ্চয়ই আপনারা চেনেন সবাইকে। আম্মার সাথে ফাতেমা ছিল, সে আম্মার সাথে জেলও খেটেছে। ফাতেমার এক ছেলে আছে। ওই দিন জায়মা আমাকে কথাটা বলছিল। বিষয়টা কি, ঘটনা শুধু বলি। ফাতেমার ছেলে এখন ফাতেমার সাথে থাকে। আম্মার সাথে যখন ফাতেমা ছিল তখনও দেশের বাড়িতে থাকতো, এখন বড় হয়েছে, এখন ওর ছেলে মেয়ে ওর সাথে থাকে। একটা ছোট বাড়ি ভাড়া নিয়ে ওরা ঢাকাতেই থাকে, আমাদের বাসা থেকে একটু দূরে। তো ওর ছেলে একদিন ওকে বলছে যে, মা আমাকে অমুক ফুটবল ক্লাবে, কি একটা ফুটবল ক্লাবের নাম বলেছে, ওখানে আমাকে ভর্তি করে দাও। তো 1,500 টাকা বোধহয় লাগবে। তো তুমি 1,500 টাকা দিয়ে ফুটবল ক্লাবে ফুটবল খেলবো? তুমি বলে, হ্যাঁ, ফুটবল আমি এই জন্য খেলবো, কারণ আমি যদি ফুটবল খেলি, পড়ালেখার পাশাপাশি যদি আমি এখানে ফুটবল কোর্সটা করি, তাহলে যেটা হবে, আমার কিছু বন্ধু বান্ধব আছে যাদেরকে আমার ভালো লাগে না, কিন্তু আমি যদি ওখানে না যাই, ওরা আমাকে জোর করে টেনে ওদের সাথে নিয়ে যাবে, আমি ভালো থাকতে পারবো না। কাজে আমাকে তুমি যদি ওখানে দিয়ে দাও, আমি ওইটা নিয়ে ব্যস্ত থাকবো, পড়ালেখার পাশাপাশি ওইটা নিয়ে ব্যস্ত থাকবো। তাহলে দেখেন নেতৃবৃন্দ, যে বাচ্চাটা নিজেই চিন্তা করছে। তো বাচ্চাটা যখন তার নিজের জন্য এভাবে চিন্তা করছে, আমরা তাহলে আমাদের সামগ্রিকভাবে আমাদের দেশের সন্তানদের জন্য কেন ভালো কিছু চিন্তা করব না, কেন ভালো কিছু করার চেষ্টা করব না? আমাদেরকে বুঝতে হবে আমাদের সন্তানরা কি চায়, তাদের জন্য সেই পথটা তৈরি করতে হবে, তাদেরকে সেই পথটা দেখাতে হবে। আসুন, দেশের মানুষ আমাদেরকে সেই দায়িত্বটা দিয়েছে, আমরা চেষ্টা করি সেই দায়িত্বটা পালন করার জন্য। নেতৃবৃন্দ, সেজন্যই আমরা এই বিষয়গুলো আয়োজন করছি। সেজন্যই আমরা বলতে চাচ্ছি যে লার্নিং উইথ হ্যাপিনেস, আমরা শিক্ষা কার্যক্রমটাকে সেভাবে ঢেলে সাজাতে চাচ্ছি। এটাই হচ্ছে আমাদের জুলাইয়ের চেতনা বলেন, স্বাধীনতার চেতনা বলেন, বা যেটাই বলেন, আমরা এটাতেই বিশ্বাস করি। কারণ আমি ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি, সেটা হচ্ছে যে শহীদ জিয়া এভাবেই চিন্তা করতেন দেশের মানুষের জন্য, খালেদা জিয়া এভাবেই চিন্তা করতেন দেশের মানুষের জন্য। স্বাভাবিক আমিও এভাবেই চিন্তা করব আমার দেশ এবং দেশের মানুষের জন্য। হ্যাঁ, সকল উপস্থিতিবৃন্দ, আমার মনে হয় বক্তব্য আমরা অনেক লম্বা দিয়ে ফেলেছি, অনেক কথা হয়েছে। আসুন, আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, কথা হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে। এখন সময় হচ্ছে দেশ পুনর্গঠন করা, এখন সময় হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এখন সময় হচ্ছে ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় যারা ষড়যন্ত্র করতে চায় তাদের ষড়যন্ত্রের প্রতি সজাগ দৃষ্টি রাখা, জনগণকে সতর্ক করা, এবং ঠিক একইভাবে আমরা যেই পরিকল্পনা জনগণের সামনে দিয়েছি, আমরা জনগণের জন্য যা করতে চাইছি, দেশকে পুনর্গঠনের জন্য আমরা যা করতে চাইছি, সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা। জনগণ এখন চায় যে আমরা আমাদের বলা কথাগুলো বাস্তবায়ন করি। জনগণ চায় রাস্তায় শান্তি, জনগণ চায় তার সন্তানের শিক্ষার ব্যবস্থা, জনগণ চায় তার জন্য চিকিৎসার ব্যবস্থা, জনগণ চায় একটি নিরাপত্তা, জনগণ চায় যে তার কর্মসংস্থানের ব্যবস্থা, অথবা যার যেটা যোগ্যতা সে অনুযায়ী ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করবে। এটাই হচ্ছে জনগণের চাওয়া। এবং জনগণ একই সাথে চায় তার যে রাজনৈতিক অধিকার, সেটি যাতে সে তার সময় মতন সেটি যাতে সে প্রয়োগ করতে পারে। জনগণ যেসব বিষয় আমরা কয়েকদিন যাবত রাজনীতি দেখছি, পত্রপত্রিকায় দেখছি,
আমার মনে হয় না কোনো গণতন্ত্রে বিশ্বাসী জনগণের কোনো সদস্য এইরকম কোনো কিছু দেশের মধ্যে চায়। আমার মনে হয় আপনারাও আমার সাথে কম বেশি একমতই হবেন। কাজে আসুন, জনগণ যেটি চায় আমরা সেই কাজে নিজেদেরকে নিয়োজিত করি। আজকে যেহেতু এইটি জুলাই আন্দোলনকে ঘিরে আলোচনা, আরেকটি কথা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। দেখুন, জুলাইতে আমার নিজের দল সহ অন্যান্য রাজনৈতিক দল যারা আমাদের সাথে রাজপথে ছিলেন তারা সহ নাম জানা না জানা অরাজনৈতিক বহু মানুষ জুলাই আন্দোলনে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমাদের পক্ষে যতটুকু সম্ভব হয়েছে, সরকারের পক্ষে যতটুকু সম্ভব হয়েছে, এবং সামনের দিনে সরকারের সামর্থ্য অনুযায়ী যতটুকু সামর্থ্য অনুযায়ী সম্ভব হবে, পরিষ্কারভাবে আমি একটি কথা বলতে চাই, জুলাই আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা তাদের সাথে আছি। আমরা আমাদের সাধ্য মতন এই মানুষগুলোর পাশে থাকব। আমরা আমাদের সাধ্য মতন এই মানুষগুলোর ভেতরে যাদের চিকিৎসা প্রয়োজন তাদেরকে আমরা চিকিৎসার ব্যবস্থা করব। যাদের কর্মসংস্থানের প্রয়োজন ইনশাল্লাহ তাদের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। পরিশেষে আর বক্তব্য লম্বা করব না। পরিশেষে আবারও স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন, বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যে সকল মানুষ শহীদ হয়েছেন, পরিশেষে জুলাই আন্দোলনে যে সকল মানুষ শহীদ হয়েছেন সকলের আত্মার মাগফিরাত কামনা করে, এবং যে সকল মানুষ আহত হয়েছেন, যে সকল জানা নাম যারা না জানা রাজনৈতিক কর্মী নেতা যারা আহত হয়েছেন, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা এবং সমবেদনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।